আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পার্ট 5 পড়ব, দুর্নীতি দমন কমিশন। এটাকে ইংরেজিতে বলে কম্পোজিশন পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ অ্যান্টি কারাপশন কমিশন। কম্পোজিশন হচ্ছে গঠন, পাওয়ার্স অর্থ ক্ষমতা, ফাংশনস ফাংশনস অর্থ কার্যাবলী। যে কোনো বিবেকবান মানুষের দৃষ্টিতে দুর্নীতি ভয়ঙ্কর অপরাধ। অপরাধ সমাজে কোনো বিষয় না। এখান থেকে এতটুকু হচ্ছে দুর্নীতির খারাপ প্রভাবগুলো এখানে দিয়েছে সমালোচনা আর কি, নতুন কোনো বিষয় নয়। অতি প্রাচীনে এই সমস্যা আজও এই ভূখণ্ডে মানুষের আর্থসামাজিক উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে পরিগণিত হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের বিকাশ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে সর্বগ্রাসী দুর্নীতি। আমাদের সংবিধানে সকল মানুষের সম অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু দুর্নীতির কারণে মানুষের সম অধিকার নিশ্চিত করা যাচ্ছে না। দুর্নীতি মানুষের বৈষম্য সৃষ্টি করে, সমান সুযোগ ও আইনের আশ্রয় এমনকি সরকারি সেবা থেকে মানুষকে বঞ্চিত করছে দুর্নীতির বিরুদ্ধে সভা, সেমিনার, টকশোতে নিয়মিত আলোচনা সমালোচনা প্রতিনিয়ত চলমান রয়েছে। যে কোনো বিষয়ে বিদগ্ধজনেরা আলোচনা করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো দুর্নীতি পরায়ণদের শাস্তির কাজটি যথার্থ আইনি প্রক্রিয়া অবলম্বন করে সম্পাদন করতে হবে, আর এই জটিল কাজটি দুর্নীতি দমন কমিশনকে করতে হবে। দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশন আইন 2004 সালের 5 নং আইনে এই দেশে দুর্নীতিমূলক কার্য প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি এবং অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান তদন্ত পরিচালনার জন্য একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা হয়। ঢাকার সেগুনবাগিচায় এর সদর দপ্তর অবস্থিত। দুর্নীতি দমন কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। দুর্নীতি দমন কমিশনের গঠন। দুর্নীতি দমন কমিশন 2004 সালে গঠন করা হয় এবং 5 মোতাবেক এটা পরিচালিত হয়, মানে গঠন করা হয়। কমিশনের 3 জন দুর্নীতি দমন কমিশনের 3 জন কমিশনের সমন্বয়ে গঠিত হবে। তাদের মধ্যে একজনকে রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করবেন। কিন্তু কোনো কমিশনের পদে শূন্যতা বা কমিশন গঠনের ত্রুটি থাকার কারণে কোনো কার্য বা কার্যধারা অবৈধ হবে না। তৎসম্পর্কে কোনো আদালতও প্রশ্ন উত্থাপন করা যাবে না। মানে কমিশনার গঠনে কোনো ত্রুটি দেখা দিল, যে কাজগুলো করবে সেই কাজগুলো বৈধ হিসেবেই থাকবে, অবৈধ হবে না, এটাই বোঝানো হয়েছে। আর দুর্নীতি দমন তিনজনকে নিয়ে গঠন করা হবে দুর্নীতি দমন কমিশন। আবার একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা। দুর্নীতি দমন কমিশন 2004 আইন 2004 এর কমিশন আইন 2004 এর 19 এবং 20 দ্বারা দুর্নীতি সম্পর্কে যে কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে কমিশন নির্মূল ক্ষমতা থাকবে। এক হচ্ছে অনুসন্ধান তদন্ত কার্য কমিশনের সাধারণ ক্ষমতা, আর 2 হচ্ছে অনুসন্ধান তদন্ত কার্য কমিশনের বিশেষ ক্ষমতা। সাধারণ ক্ষমতাগুলো হচ্ছে উক্ত আইনে তফসিলে উল্লেখিত অপরাধসমূহ অনুসন্ধান ও তদন্ত ভিত্তিতে এই আইনের অধীনে মামলা দায়ের এবং পরিচালনা, দুর্নীতি সম্পর্কিত কোনো অভিযোগ বা স্ব-উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অনুসন্ধান করা। দুর্নীতি দমন বিষয়ে আইন দ্বারা কমিশনকে অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা। দুর্নীতি প্রতিরোধের জন্য কোনো আইনের অধীনে স্বীকৃত ব্যবস্থাদি পর্যালোচনা এবং কার্যকর বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ পেশ করা। দুর্নীতি প্রতিরোধের বিষয়ে গবেষণা পরিকল্পনা তৈরি করা এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে করণীয় সম্পর্কে রাষ্ট্রপতির নিকট সুপারিশ পেশ করা। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা। কমিশনের কার্যাবলী বা দায়িত্বের মধ্যে পড়ে এমন সব বিষয়ের উপর সেমিনার বা সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। দুর্নীতি অনুসন্ধান তদন্ত মামলা দায়ের। উক্তরূপ অনুসন্ধান তদন্ত মামলা দায়েরের ক্ষেত্রে কমিশনের অনুমোদন পদ্ধতি নির্ধারণ করা। আর্থসামাজিক ব্যবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন প্রকার দুর্নীতি উৎস চিহ্নিত করা এবং তদনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ পেশ করা।
দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে প্রয়োজনীয় বিবেচিত অন্য যে কোনো কার্য সম্পাদন করা। তারপর 2 হচ্ছে অনুসন্ধান বা তদন্ত কার্য কমিশনের বিশেষ ক্ষমতা। ওগুলো আমরা এতক্ষণ পড়ছি যে সাধারণ ক্ষমতা, এটা হচ্ছে বিশেষ ক্ষমতা। দুর্নীতি সম্পর্কিত যে কোনো অভিযোগের অনুসন্ধান তদন্তের ক্ষেত্রে নিম্নরূপ ক্ষমতা থাকবে: সাক্ষীর সমান জারি এবং উপস্থিতি নিশ্চিত করা, শপথের মাধ্যমে সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা, তো কোনো দলিল উদ্ঘাটন এবং উপস্থাপন করা, শপথের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা, কোনো আদালত অফিস হতে পাবলিক রেকর্ড বা অনুলিপি তলব করা, মানে রেকর্ডিং করা, সাক্ষী জিজ্ঞাসাবাদ দলিল পরীক্ষা করার জন্য পরোয়ানা জারি করা। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নির্ধারিত অন্য যে কোনো বিষয়ে কোনো কমিশনার যে কোনো ব্যক্তিকে অনুসন্ধান তদন্ত সংশ্লিষ্ট কোনো তথ্য সরবরাহ করার জন্য নির্দেশ দিতে পারবেন। অনুরূপভাবে নির্দেশিত ব্যক্তি তার হেফাজতে রক্ষিত উক্ত তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন। কোনো কমিশন বা কমিশন থেকে বৈধ ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে ক্ষমতা প্রয়োগে কোনো ব্যক্তি বাধা প্রদান করলে বা প্রদত্ত কোনো নির্দেশ ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি অমান্য করলে তা দণ্ডনীয় অপরাধ হবে। মানে কমিশনারকে যদি কোনো তদন্ত করে তদন্তের মধ্যে কোনো বাধা প্রদান করলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। অমান্য করলে দণ্ডনীয় অপরাধ। উক্ত অপরাধে তাকে সংশ্লিষ্ট ব্যক্তিকে অনূর্ধ্ব 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দিতে পারে। ফৌজদারি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন, আইনের অধীন বা তার তফসিলে বর্ণিত অপরাধসমূহ কেবল কমিশন কর্তৃক তদন্তযোগ্য হবে। কমিশনে উল্লেখিত অপরাধসমূহ তদন্তের জন্য কমিশন সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা তার অধস্তন কোনো কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করতে পারবে। ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অপরাধ তদন্তের বিষয়ে থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা থাকবে। কমিশনারগণের এই আইন থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা থাকবে। কমিশনারগণের এই আইন অধীনে অপরাধ তদন্তের ক্ষমতা থাকবে। এই আইনে অন্যান্য বিধানে যা কিছুই থাকুন না কেন, কমিশনের কোনো কর্মকর্তা যদি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে যে কোনো ব্যক্তি তার নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির নামে অস্থাবর সম্পত্তির মালিক বা দখলদার, যা তার ঘোষিত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ বা দণ্ডনীয় অপরাধ, তাহলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো এজাহার দায়ের হওয়ার পূর্বেই অনুসন্ধানের প্রয়োজন আবশ্যক হলে ওই কর্মকর্তা বা কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন। আবার দুর্নীতি দমন কমিশন আইন 2013 সালে সংশোধন করা হয়েছিল। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আইন 2004 সালে প্রণয়নে অনুমোদিত হয়েছে। পরবর্তীতে 2007 সালে দুর্নীতি দমন কমিশন বিধিমালা পাস করা হয়। দুর্নীতি দমন কমিশন আইনে সবচেয়ে উল্লেখযোগ্য সংশোধন আনা হয় 2013 সালে। ওই বছরের 20শে নভেম্বর জাতীয় সংসদের 19তম অধিবেশনে দুর্নীতি দমন কমিশন আইন 2013 বিল পাস করা হয়। উক্ত সংশোধনে দুদক আইনের ধারা 33-এর উপধারা 5 সংযোজন করা হয়। সংযোজনের কথা বলা হয়েছে এবং দুদক গৃহীত যে কোনো কার্যক্রমের যে কোনো পর্যায়ে কোনো আদালত কেউ কোনো প্রতিকার চাইলে মামলায় দুদকের পক্ষভুক্ত করতে হবে। গৃহীত দুদক আইনে সংশোধিত বলা হয়েছে 2004 সালে 5 নং আইনের ধারা 32-এর পরিবর্তে নিম্নরূপ 32 প্রতিস্থাপিত হবে। ফৌজদারি কার্যবিধিতে আপাতত বলবৎ অন্য কোনো আইন যা কিছুই থাকুক না কেন, নির্ধারিত পদ্ধতিতে কমিশনের অনুমোদন ব্যতীত কোনো আদালত এই আইনের অধীনে কোনো অপরাধ বিচারার্থ আমলে গ্রহণ করবে না। মানে ফৌজদারি কোনো কাজ যদি স্থগতি থাকে, সেই স্থগতি কাজ কোনো আদালতে বিচার করতে পারবে না। তা 32-এ কথা বলা হয়েছে, আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 197 দ্বারা আবশ্যিকভাবে পালন করতে হবে। অর্থাৎ সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মচারী, জজ, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুদক কোনো মামলা করতে পারবে না। যদিও মানবাধিকার সংগঠনের রিটের ফলে 2014 সালে 30শে জানুয়ারি হাইকোর্টের দুদক আইনে সংশোধিত আনা 32-এর ক দ্বারা অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেওয়া হয়। 2014 সালে 30শে জানুয়ারি হাইকোর্টের দুদক আইনে সংশোধনী 32-এর কটাকে অবৈধ এবং সংবিধান পরিপন্থী সংবিধানের বিরুদ্ধে বলে ঘোষণা করে রায় প্রদান করে।
সংশোধিত দুদক আইনে নতুন করে স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয় সুনির্দিষ্ট ও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে দেশে বিদেশে সন্দেহভাজন দুর্নীতিবাজদের দৃশ্যমান অদৃশ্য সম্পত্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যায়। নতুন সংশোধনীতে দুদক আইনকে প্রাধান্য দিতে মূল আইন ২ এর ক উপধারা সংযোজন করা হয়েছে, যেখানে বলা হয়েছে আপাতত বলবৎ কোনো আইনে যা কিছু থাকুক না কেন এই আইনে বিধানাবলী প্রাধান্য পাবে। দুদক আইনের ২৮ ধারার সংশোধন করে ২৮-এর ক, ২৮-এর খ, ২৮-এর গ দ্বারা যুক্ত করা হয়েছে। ২৮-এর কতে বলা হয়েছে দুদকে অনুসন্ধান তদন্ত মামলা চার্জশিটে আনিত অপরাধ তিন ধরনের হবে: আমলযোগ্য, অআপসযোগ্য, অজামিনযোগ্য। আমলযোগ্য, অআপসযোগ্য, অজামিনযোগ্য। ২৮-এর খতে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার কথা বলা হয়েছে। ২৮-এর খতে উল্লেখ করা হয়েছে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার কথা বলেছে। ২৮-এর গ এর দ্বারায় একে বলা হয় মিথ্যা জেনে বা তথ্যের সত্যের সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি ভিত্তিহীন কোনো তথ্য, যে তথ্যের ভিত্তিতে এই আইনের অধীনে তদন্ত বিচার কার্য পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে, প্রদান করলে তিনি মিথ্যা তথ্য প্রদান করেছে বলে গণ্য হবে। কোনো ব্যক্তি মিথ্যা তথ্য প্রদান করলে এই ধারার অধীনে অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং ওই অপরাধের জন্য তিনি ন্যূনতম ২ বছর অনধিক ৫ বছর সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তথ্য প্রদানকারী কমিশন বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের হলে তিনি উপধারা ১ এর কোনো মিথ্যা তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে উপধারা ২ এ উল্লিখিত দণ্ড প্রদান করা হবে। মানে এই দণ্ডটা এই এই কমিশনের কোনো কর্মকর্তা করলে অপরাধটা তার উপর অর্পিত হবে, তার উপর প্রয়োগ করা হবে। এছাড়া দুদক আইনে সংশোধিত ২৩ ধারায় বলা হয়েছে দুদকের অনুসন্ধান তদন্ত কাজে সুবিধার জন্য সরকারের অধীনে যে কোনো কর্তৃপক্ষ সংস্থা থেকে যে কোনো প্রতিবেদন তথ্য সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ, অভিজ্ঞ, পারদর্শী এক বা একাধিক কর্মকর্তার সহায়তা চাইতে পারবে। উৎস দুর্নীতি দমন কমিশন আইন ২০১৩। আচ্ছা, আমরা পাঠ্য বইয়ের এমসিকিউগুলো পড়ে ফেলি। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? দুর্নীতি দমন কমিশন, ইউনেস্কো, মানবাধিকার কমিশন, শিক্ষা কমিশন। এই তিনটাই হবে না, দুর্নীতি দমন কমিশন হবে। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়? ১৩৭ থেকে ১৪১ নং অনুচ্ছেদে এই ৩৭টা হবে। প্রধান নির্বাচন কমিশনকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। তারপর অ্যাটর্নি জেনারেল অপসারণ হয় স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগের মাধ্যমে, অসদাচরণ অভিযোগের প্রমাণের মাধ্যমে। প্রথম দুইটা হবে। নির্বাহী আদেশের বরখাস্তের মাধ্যমে এরকম না। অ্যাটর্নি জেনারেল নিয়োগের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? ৬৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রজাতন্ত্রের সকল সরকারি হিসাব নিরীক্ষা করবেন, সরকারি অফিস আদালতে হিসাব নিরীক্ষা করবেন, হিসাব সম্পর্কে রিপোর্ট দান করবেন। তিনটাই হবে। আমরা একটু উদ্দীপক পড়ি। পিদিম সরকারি চাকরি করার জন্য 34তম BCS মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার পরীক্ষা নিয়েছেন পিএসসি চেয়ারম্যান স্যার। দুরু বুকে সে ভাইবা বোর্ডে প্রবেশ করলো, তার ভাইবা খুব ভালো হয়েছিল, তাই চূড়ান্ত নিয়োগে পিদিমের নাম স্বাস্থ্য ক্যাডারের জন্য সুপারিশ করে পিএসসি। এখন প্রশ্ন হচ্ছে ৭, পিদিম কি ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পেয়েছেন? অবশ্যই সাংবিধানিক প্রতিষ্ঠান, কারণ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, আর পিএসসি পুনঃ পাবলিক সার্ভিস কমিশন। পিদিম যে ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পরীক্ষা দিয়েছেন সেটি একটি নিয়োগদানকারী প্রতিষ্ঠান, নিয়োগের জন্য নির্বাচনকারী প্রতিষ্ঠান, নিয়োগের জন্য সুপারিশকারী প্রতিষ্ঠান। নিয়োগদানকারী প্রতিষ্ঠান, নিয়োগের জন্য নির্বাচনকারী প্রতিষ্ঠান, নিয়োগের জন্য সুপারিশকারী প্রতিষ্ঠান। এটা খুবই কনফিউজড প্রশ্ন। নিয়োগদানকারী প্রতিষ্ঠান, নিয়োগদানকারী প্রতিষ্ঠান হবে, কারণ এটা এখানে সরকারি কর্মচারীদের নিয়োগ দেওয়া হয় পিএসসির মাধ্যমে সরকারি কর্ম কমিশনে। নিয়োগদানের জন্য নির্বাচনকারী প্রতিষ্ঠান, পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয়। নিয়োগের জন্য সুপারিশকারী প্রতিষ্ঠান, যারা ভাইবা বোর্ডে টিকে তাদেরকে সুপারিশ করা হয়, একটা গ্যাজেট প্রকাশ করা হয়। তিনটাই উত্তর হবে। আল্লাহ হাফিজ।